কৌশিকের অদ্ভুত একটা প্রশ্ন ছিল। সেই প্রশ্নের মধ্যে এমন কথা বলছিল স্যার আমি আর কাজকর্ম করব না, এখন আমার বয়স 52 বছর হয়ে গেছে, এবারে আমি যে সময়টা রয়েছে সে সময়টা নিজের কিছু কাজ করব। গোটা জীবন ধরে এত বোঝা বয়েছি, আর কোনো বোঝা আমি বইতে রাজি নই। এখন এমন ভাবে থাকতে চাইছি যে মাসে একটা টাকা যেন প্রতি মাসে আমার কাছে চলে আসে, এবং এভাবে যেন আগামী যতদিন বাঁচবো 20, 25, 30 বছর সে সময় যেন মাসে মাসে টাকাটা চলে আসে, এবং আমি যখন থাকবো না আমার স্ত্রী যেন পুরো যে টাকাটা আজ জমা রাখছি পুরো টাকাটাই যেন পায়। এমনই একটা পদ্ধতি যদি বলে দেন তাহলে খুব ভালো হয়। তার উত্তর ছিল বড় অদ্ভুত ধরনের, এবং সেখানে বলা হয়েছিল যে সত্যি এমন কোনো পদ্ধতি আছে কিনা, বা সেটা থাকলে ওর জন্য কতটা সুইটেবল হবে। ও যদি বয়স আজকে 52 না হয়, ওর বয়স যদি 20 থেকে 30 বছরের মধ্যে হতো, এবং যেখানে কৌশিক সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, ওর কাছে 1 কোটি টাকার কাছে রয়েছে, সেখানে যে নতুন অল্প বয়সী ছেলে বা মেয়েটা রয়েছে তার কি সুবিধা অসুবিধা হতো যদি সে 20 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, এবং মাসে মাসে সে একটা টাকা যদি জমা করতে থাকে, তাহলে কত বছরে এরকম একটা টাকা হয়ে যাবে, যার ফলে সে স্বাধীনভাবে নিজের মতো কাজ করতে পারবে। কৃতদাসের মতো চাকরি করে বেড়াতে হবে না, এতজনের মুখ কথা শুনতে হবে না, স্বাধীন স্বাভাবিক হয়ে যেতে পারবে। আজকের ভিডিওর মধ্যে দুটো পার্থক্য দেখাবো, এবং অনেকে বলছিল এই পদ্ধতিটার নাকি অনেকগুলো ভুল ত্রুটি আছে। সত্যি কি সেই ভুল ত্রুটি আছে? তারপরে আমরা এই কথাটা বলবো, সেটা হচ্ছে এই পার্টিকুলার পদ্ধতির মধ্যে এমন কিছু ফান্ডের কথা, যে ফান্ডগুলোতে তুমি রাখলে এই টাকাটাই কিন্তু বাস্তবে সম্ভব হবে। দীর্ঘ কনসালটেশন জীবন, কত জায়গায় ঘুরেছি, কলকাতার মধ্যে, কলকাতার বাইরে, কুচবিহার, কখনো বা জলপাইগুড়ি। বিভিন্ন মানুষের সঙ্গে দেখা, বিভিন্ন অল্প বয়সী মানুষরা যারা আসতো স্বপ্ন নিয়ে, অনেক অনেক কিছু প্ল্যান, অনেক কিছু দেখাতো, এই করবো স্যার, ওই করবো, কিভাবে কি করা যায় দাদা, এইভাবে যদি এগোই কেমন হয়, এই স্টকগুলো রাখছি, মিউচুয়াল ফান্ড এগুলো রাখছি, কিংবা LIC করে রাখছি। তারপরে অনেক অনেক দিন পার হয়ে যায়, সময়ের শেখায় নতুন করে, পুরনো ঘড়িটা আরও স্লো হয়েও যায়, এবং সঙ্গে সঙ্গে দেখা যায় যে মানুষটা একটা সময় এত উচ্ছ্বাস ছিল, সেই মানুষগুলো আস্তে আস্তে ভুলে যায়। যখন কখনো কোনো ফোন করি, ফোনের অপর প্রান্ত থেকে কখনো অচেনা হয়ে ওঠে, কখনো বা বলে পারিনি, রাখতে পারিনি, কখনো এড়িয়ে যায় দেখা হয়ে গেলে মুখোমুখি। কিন্তু একটা বিষয় আমি দেখেছি, অনেকগুলোর মধ্যে থেকে মানে স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ করে একটা জায়গায় আটকে গেল কৌশিকের কথায়। কৌশিককে যে আমি কথা বলি, কৌশিক পাল বয়স্ক মানুষ ছিল, বেশ কিছু বছর আগের ঘটনা। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতো, ভালো টাকা মাইনে পেত। প্রথম যখন দেখা হলো ওর সঙ্গে, মনে পড়ে বেশ কিছু কথার মধ্যে বলছিল, স্যার সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করি কিন্তু একটি টাকাও জমাতে পারিনি, অসুস্থ বাবা মা রয়েছে, বাচ্চাটাও অসুস্থ রয়েছে, স্ত্রীর শরীর ভালো না, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সংসারের চাপ, আলটিমেটলি যেখানে যাওয়ার কথা ছিল সেগুলো কোনোটাই সম্ভব হয়নি। এমনই একটা পরিস্থিতি দাঁড়িয়ে যে কাজটাকে মনে করেছিলাম খুব ভালো, একটা সময় পরে একঘেয়েমিতে ভরে গেছে, এবং তার পরবর্তীকালে বিভিন্ন ধরনের নেপোটিজমের পাল্লায় পড়ে আমার থেকে অনেক অল্প বয়সী অযোগ্য ব্যক্তিরা যখন মাথার উপর বসে ছড়ি ঘোরাতে থাকে, তখন স্যার আর থাকা যায় না। গভর্নমেন্ট চাকরি ছাড়তে চলেছি, কিছু টাকা পাবো, VRS এর টাকা, গ্র্যাচুইটি টাকা, কিন্তু তারপরে কি হবে, এমন কিছু ব্যবস্থা আমার করুন যাতে মাইনে না পেয়েও মাইনের থেকে বেশি, মানে চাকরি না করেও মাইনে পাওয়া যায়। এবং আমি যখন চলে যাব একটা লাইফ এক্সপেকটেশনের পরে, 80-82 বছর পরে, স্ত্রী যেন যে টাকাটা এখন রাখছি তার থেকে যেন বেশি পায়। সে এক অদ্ভুত, কৌশিকের এই অদ্ভুত প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন, এবং কৌশিকের যে প্রশ্নটা করছিল বা যে চিন্তা ভাবনা করছিল, এমন কিন্তু একাধিক মানুষ দেখা গেছে। সকলের মধ্যে এই ধরনের একটা অদ্ভুত প্রশ্ন, যে এতদিন যেটা মেনে এসেছি, এত বছর যেটাকে মেনেছি আর্থিক অনটনের জন্য, এখন সেটাকে আর মানতে চাই না। এখন একটা এমন পরিস্থিতিতে যেতে চাই যেখানে নিজের যে শখগুলো ছিল, নিজের যে আহ্লাদগুলো ছিল, যেগুলো ভাবতাম, যেমন কৌশিকের কথা অনুযায়ী ছবি আঁকতে ভালোবাসতো, গল্প লিখতে ভালোবাসতো, ওর একটা এমন জায়গায় যেতে চাইতো যেখানে পাহাড় অঞ্চল, সমুদ্র অঞ্চল, একদম একাকী একটা অদ্ভুত পরিবেশ, সেখানে বসে ওর নিজের মতো নিজের ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাবে। কিন্তু এই রকম ধমক চমক, আর্থিক চাপ, প্রয়োজনীয়তা, এইগুলোর জন্য সব কিছুর দিক থেকে ও পুরোপুরি আটকে গেছিল। আমার এই প্রশ্নটা আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে, সেটা বেশ সুন্দর ব্যাপার। সেটার মধ্যে আমি এই কৌশিককে কি ব্যবস্থা করেছিলাম, এবং সত্যি ঘটনা, ও যে প্রশ্নটা করেছিল তার উত্তর ছিল আমার কাছে, সেই উত্তরটা আমি তোমাদের দেখাবো, জানাবো, বোঝাবো। এবং যারা কৌশিকের মতো বয়সের না, অল্প বয়সী, 20 থেকে 30-40 বছরের মধ্যে রয়েছে,
তাদের কি ব্যবস্থা করা যেতে পারে? তাদের কাছে এত বড় লামসাম টাকা নেই, তারা কি করবে? দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে এবং সেইগুলো নিয়ে কথা। তারপরে অনেকে নাকি বলছিল যে কৌশিক যে ব্যবস্থাটা করছে সেটাকে নাকি অনেক রকম ফ্ল রয়েছে, প্রবলেম রয়েছে, আলটিমেটলি সলিউশন সেটা নয়। সেটা কি সত্যি ঘটনা, না শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য কিছু ইউটিউবার এগুলো তৈরি করছে, সেটা জানবো। আর সবার শেষে এই পদ্ধতির কোন কোন ফান্ড রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবকিছু বলার আগে আমি সৌম্য, আজকে এই চ্যানেলের দুর্দান্ত সমস্ত ভিডিওগুলো রয়েছে। এই ভিডিওগুলো শুধুমাত্র গল্প নয়, একেবারে সত্যি ঘটনা এবং প্রত্যেকটা একেবারে গ্যারান্টি সহ যে তোমার মধ্যেকার মানুষকে পরিবর্তন করতে বাধ্য করবে। শত শত বই পড়ে যা জ্ঞান অর্জন করতে পারোনি সেই সমস্ত জ্ঞান কিন্তু এই পার্টিকুলার ছোট ছোট ভিডিওগুলোর মধ্যে তার থেকে অনেক বেশি গুণ কিন্তু তোমরা পেতে পারো এখান থেকে, এবং সেটা স্বাভাবিক। নতুন যদি থেকে থাকো সাবস্ক্রাইব করে রেখো। পুরোদের তো বলার কথা নয়, অজস্র ধন্যবাদ তাদেরকে। দিয়ে কৌশিকের মজাদার গল্পে চলে যাও। কৌশিককে প্রথম যে প্রশ্নটা আমি করেছিলাম কৌশিক বাবুকে, 52 বছর মোটামুটি তার বয়স হবে, তো প্রশ্নটা ছিল এরকম যে আপনি মোটামুটি কত টাকা এখন আপনি রিটায়ার যদি করেন ভিআরএস নেন কত টাকা পেতে পারেন? তো উনি বলেছিল স্যার আমি ইপিএফ একটি রয়েছে সেখানে 20-25 মতো রয়েছে, আমি যদি মোটামুটি আমার কাছে পিপিএফ করা ছিল সেখানেও মোটামুটি 25-30 মতো হবে, গ্র্যাচুইটি রয়েছে সেখানেও রয়েছে। এবারে সবগুলোকে যদি জোগাড় করি, মানে যত টাকা আমার মোটামুটি রেখেছি, কিছু টাকা ব্যাংক এবং পোস্ট অফিসে বাকি রাখলে সেখানে মোটামুটি আমার কাছে কিন্তু 98 লক্ষ টাকা মতো হয়ে থেকে 1 কোটি টাকা মতো মোটামুটি দাঁড়াবে। এবারে এই হিসেবে আমাকে বলে দিন। আমি তখন দ্বিতীয় প্রশ্ন আমার যেটা ছিল খুব ইন্টারেস্টিং, সেটা বলেছিলাম মাসে তোমার কত করে খরচা হয়, কিরকম খরচ হয়, তার একটা আইডিয়া আমায় দাও। তার উত্তরে ও বলেছিল মোটামুটি স্যার এখন এই মুহূর্তে 20,000 টাকার মতো মোটামুটি লাগছে 3 জনের। তো আমি বললাম ঠিক আছে, এখন 20 লাগছে, আমি ওটাকে যদি ধরে নিই ইনফ্লেশন হিসেবেও বাড়ানো, আজ থেকে আগামী তোমার লাইফ এক্সপেকটেশন যদি 80 হয় তাহলে 30 বছর আগামী তুমি বাঁচবে। তো এই 30 বছরে যদি আমি ইনফ্লেশনটা ধরে নিই তাহলে তোমার ওই 20-22 যেটা ছিল ওটা 30 ছাড়িয়ে যাবে, 32-32 মতো দাঁড়িয়ে যাবে। তাহলে এইটা হলো তোমার এই মুহূর্তে ব্যাপার। বললো ঠিক কথা, মানলাম ঠিক আছে। আর তোমার তৃতীয় যে ব্যাপার ছিল যে তুমি মারা যাওয়ার পরে তোমার স্ত্রী যেন যে পরিমাণ টাকা তুমি রাখছো, যদি 1 কোটি টাকা রাখো সম পরিমাণ টাকা তুমি রেখে যাবে, এটাও সম্ভব, তার থেকে বেশি রাখা সম্ভব। খুব উৎসাহী হয়ে উঠলো। তোমাদেরকে যে বিষয়টা বলার সেখানে একটা জিনিস কি লক্ষ্য করবে, সেখানে 3টে বিষয়কে নিয়ে কিন্তু আমি কথা বলেছি। এখানে অপটু হাতে দুটো কলসির একটা আঁকার চেষ্টা করেছি। এখানে একজন মানুষের কথা দাঁড় করিয়েছি। এখানে এই মানুষটা একদিকে রয়েছে, এর বয়স যদি 20 থেকে 30-এর মধ্যে হয় তাহলে তার কি পদ্ধতি, তার বয়স যখন 50 বা তার ঊর্ধ্বে উঠে গেল 50 থেকে 60-এর মতো, তার কি পদ্ধতি, সে দুটো কিন্তু আলোচনা করেছি। যখন তোমার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে রয়েছে সেখানে, এবং তুমি মাইনে পাও 5,000, 8,000, 10,000, তখন তো ওই কৌশিক বাবুর মতো তোমার কাছে 98 লক্ষ টাকা দুম করে আসবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে তার পক্ষে সম্ভব হয়েছে, সাধারণ যারা মানুষ তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে তোমাকে যে ব্যবস্থা করতে হবে প্রতি মাসে মাসে সামান্য পরিমাণ টাকা, জাস্ট ফর মনে করো 500 টাকা করেও তুমি যদি মাসে মাসে রেখে যাও আগামী 25 বছর, এখন তোমার বয়স তোমার রয়েছে 20 বছর, তুমি আগামী 25 বছর ধরে তুমি যদি রেখে যাও তোমার বয়স তখন মাত্র 45 হবে। যদি আজ তোমার 30 বছর হয়, 25 বছর পরে তোমার বয়স 55 হবে, সে সময় তুমি কিন্তু এর জায়গাতেই পৌঁছে যাবে। অর্থাৎ বড় টাকা কিন্তু তুমি রাখতে পারছো। হয়ে গেল। যদি 500 করেও রাখো সেক্ষেত্রে এইখানে তোমার যে টাকাটা পরিমাণ দাঁড়াবে, আমি মোটামুটি অন অ্যান অ্যাভারেজ যদি মাসে মাসে রাখা যায় 29 লক্ষ টাকা মতো চলে আসবে। বেশ, কিন্তু তুমি যদি 500 না করে এটাকে 1000 করে দাও, এটাকে যদি 1000 করে দাও, তাহলে পর তোমার কি দাঁড়াবে, তাহলে পর 58 লক্ষ টাকা মতো দেখাবে তোমার কাছে। বড় এমন 25 বছর পরে ইনফ্লেশনটা আমি ধরে নিচ্ছি। এবারে তুমি যদি 1000টা না করে যদি তুমি 5000 টাকা করে রাখতে পারো এবং সেটা আগামী 25 বছর ধরে চালাতে পারো, একটা 2.91 crores, তাহলে এইটা চলে এলো এই মুহূর্তে। তাহলে বুঝতে পারছো কতখানি বাড়তে পারে, কত গুণ হয়ে যেতে পারে। এবার আমি যদি এর সঙ্গে ইনফ্লেশন 6% যদি ধরে নিই, কত 94.88 লাখে চলে আসছে, মানে 1 কোটি টাকা চলে আসছে। এবারে আমি যদি বলি তুমি তো তখন মাইনে পাচ্ছ, তখন তোমার বয়স 20 বছর ছিল, তখন তুমি 10,000 টাকা মাইনে পাচ্ছ,
কিন্তু দেখা গেল আস্তে আস্তে আমার মাইনেটা তো বাড়লো। তুমি যখন 40 বছর যাবে নিশ্চয়ই 20 বছরের মাইনে সেম থাকবে না। তোমার মনে করো মাত্র 10% ধরি, 10,000 টাকা তুমি মাইনে পেতে, তার সঙ্গে সঙ্গে প্রতি 1 বছর বাদে 1,000 টাকা করে বাড়লো, মাত্র 1,000 টাকা করে বাড়লো। সেই হিসেব করে যদি আমি ধরে নিই, তাহলেও দেখবো আমি সেই হিসেবে একে বলা হয় স্টেপ আপ। স্টেপ আপ নিয়ে যদি বলি, সেক্ষেত্রে যদি ধরি তাহলে তুমি কিন্তু আবার 2.13 crores, তাহলে বোঝা গেল এটা হলো একদম সিম্পল এসআইপি, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই মানুষটা যদি অল্প বয়স হয় তাহলে এসআইপির মাধ্যমে একটা বড় সময় ধরে টাকাটা যদি রাখতে পারে তাহলে তার নিশ্চিন্ত জীবন হয়ে গেল। এবারে আসছি কৌশিকের কথাতে, ভীষণ ভালো প্রশ্নও করেছিল। ওর প্যারামিটার গুলোকে যদি একটু সাজিয়ে গুছিয়ে নেই তাহলে কি কি দাঁড়ায় দেখবো আমরা। প্রথম ঘটনা এটা। তাহলে এইবারে আসছি কি জিনিস, প্রথম হচ্ছে 1 নাম্বার, ওর কথা মতো ওর কাছে মোটামুটি রয়েছে এই টাকাটা, বেশ হয়ে গেল। এবারে দ্বিতীয় ঘটনা হচ্ছে ওর কাছে সময় রয়েছে 30 ইয়ার্স। ওর কাছে কি বলছে, প্রতি বছরে ওকে যে কথাটা বললাম যে 25 তো আজকে ভাবছো, কিন্তু আগামী ভবিষ্যৎ 25 বছর পরে তো আর এমন দাঁড়াবে না। অন অ্যান অ্যাভারেজ যদি করি, খুব ম্যাক্সিমাম যদি করে দিই, তাহলে তুমি প্রতি মাসে মাসে 50,000 টাকা করে তুমি যদি পাও তবে তোমার কেমন লাগবে। তো সেটা শুনে তো আকাশ থেকে পড়ার মতো, এও সম্ভব, এত টাকাও পাওয়া সম্ভব, তারপরে আবার এইরকম এতদিন পর্যন্ত পেয়ে যাব। এটা তো মাইনে চাকরি, মানে বিনা চাকরিতে মাইনে হয়ে গেল, এবং পরিমাণও 2-4 টাকা নয়। যেরকম ডিভিডেন্ড রাখলে আমরা 2,000, 5,000, 10,000 করে পাই, কিন্তু 50,000 করে তো পাওয়া যায় সম্ভব নয়। এটা কি সম্ভব পাওয়া? বলা হলো হ্যাঁ, এটা পাওয়া সম্ভব, এবং আগামী তুমি 25-30 বছর ধরে কিন্তু এই টাকাটাই পেয়ে যেতে থাকবে। এবং আমি যদি এরপরে ধরি, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 11%। আমি এটা 11 ধরছি, আমি এরপরে এক্সাম্পল দেবো, সেখানে আরো অনেক বেশি রয়েছে। তাহলে আসা যাক আলটিমেট জায়গায়, যে সলিউশনটা চলে আসছে ওর কথা মতো, সেখানে যে সলিউশনটা আমি এবারে, ও যেটা বলতে চাইছে যে ও 30 বছর পরেও যখন থাকবে না, ও মারা যাবার পরে ও স্ত্রী মোটামুটি কত টাকা পাবে, 1.26 crores ভাবা গেছিল। যে টাকা জমা করছে তার থেকেও বেশি টাকা কিন্তু পেয়ে যাবে। তা এইটা শুনে ও বললো, স্যার এটা কি মধুসূদনের ভার? এরকম কি সত্যি সম্ভব? আমি তো এটা মজা করার জন্য বলছিলাম। তোমরা কি মধুসূদনের ভারের গল্পটা শুনেছো? যদি না জেনে থাকো তাহলে 2 মিনিট শুনে নাও, বেশ মজাদার গল্পটা। একটা অনেক অনেক বছর আগের ঘটনা। একটা প্রত্যন্ত গরিব গ্রামে একটা ছেলে ছিল, অল্প বয়সী বাচ্চা ছেলে, স্কুলে পড়তো। সে নাম হচ্ছে হরি। ওর বাবা ছিল না, মারা গেছিল। ওর মা খুব মানে গরিব মানুষ, দিন মজুরের কাজ করতো, বাড়ি বাড়ি কাজ করে বেড়াতো। সেখান থেকে যে পয়সাটা পেত কোনো রকমে প্রাণটুকু ধারণ করে থাকতো। এইবারে ওদের স্কুলের একটা বড় ফাংশন হবে, সেই ফাংশনে প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা ছাত্রকে কিছু করে কন্ট্রিবিউট করতে হবে। কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দেবে, কেউ আটা দেবে, কেউ তেল দেবে, কেউ আনাজপাতি দেবে, কেউ সবজি দেবে, এক একজনকে একটা দায়িত্ব দেওয়া হলো। তো গুরু মহাশয় হাতে বেত নিয়ে যখন হরির কাছে এলো, জিজ্ঞেস করলো, তুই কি দিবি রে? তখন হরি বললো, আমি তো অত্যন্ত গরিব, আমি কি দেবো মাস্টারমশাই? তুই তাহলে কাজ কর, পায়েসের দুধটা তুই দে, এটা কিন্তু তুলনামূলকভাবে কম, পায়েসটা লোকে বেশি খায় না, তুই ওটাই দে। তো বললো কি করবো, বলে না, যদি দিতে পারিস তাহলে কিন্তু এই বেত তোর পিঠে ভাঙবো। তুই দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে ওর মার কাছে গেল, মা বলছে, তোর মন খারাপ কেন রে, কি হয়েছে? তখনও বললো, এরকম পরিস্থিতি হয়েছে, গুরু মহাশয় এরকম বলেছে আমাকে, আমি কোথা থেকে জোগাড় করবো মা, তোমায় বলতে পারছি না। তখন বলে, একটা কাজ কর, তুই যে রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিস আসছিস, সেই রাস্তার ধারে একটা বড় জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে গিয়ে দেখবি একটা ছেলে আছে, রাখাল বালক। সেই রাখাল বালকটা গরু নিয়ে ঘুরে, তার কাছে গিয়ে তুই বলবি, তাকে তুই নাম দিবি কি, মধুসূদন দাদা। সেই মধুসূদনের কাছে ডাকবি 4-5 বার, দেখবি ঠিকও চলে আসবে। এবং এসে ওর কাছে তুই তোর দুঃখের ঘটনা বল, দেখবি সেই তো সব সলিউশন বের করে দেবে। সে কি আর করে, হরি বাচ্চা ছেলেটা, সে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে খুব ডাক শুরু করলো, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। অবশেষে সত্যি সত্যি একটা রাখাল ছেলে হাতে বাঁশি নিয়ে চলে এসছে, এসে বলছে যে, আমাকে ডাকছিলে কেন এরকম ভাবে? তখন হরির সমস্ত গল্পটা শোনানোর পরে সেই মধুসূদন দাদা একটা ছোট্ট ভার দিয়ে বলল, এইটা তুমি নিয়ে যাও, এটা এইটুকু ভারের মধ্যে একটু দুধ পড়ে আছে, বলে এইটা নিয়ে তোমার গুরু মশাইয়ের কাছে দাও, এটাতেই তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। বেচারা বালক হরি কি আর করে, হাতে করে ঘটিটা নিয়ে চলে গেল। গুরুমশাই এমনি রেগে কাই, এত দেরি কেন করছে হরি? তারপরে দেখলো হাতে এইটুকু একটা ঘটিতে করে দুধ। বলে, তুই আর কি দিয়ে মারছিস? তোর পিঠে আজকে বেত ভাঙবো। বলে বেতের কটা বাড়ি মেরে দিল পিঠে দিয়ে, সেই ছোট ঘোড়াটা নিয়ে গিয়ে ভেতরে নিয়ে গেল।
ঘোড়াটা উবুর করলো, যতবারই উবুর করে দেখা যায় ততবারই ভর্তি হয়ে যায়, যতবারই উবুর করে ততবারই ভর্তি হয়ে যায়। এই যেন অনন্ত, বারবার যত ফেলছে ততই ভর্তি হচ্ছে। লোক তো পাগল, যতজন লোকের সমস্ত পায়েস হয়ে গিয়েও ভর্তি হয়ে পড়ে রয়েছে। কত খাবে? মশা তো খুব অবাক, দৌড়ে গিয়ে হরির কাছে গিয়ে বললো, তুই কোথা থেকে পেয়েছিস রে এটা? কে তোকে দিয়েছে বল দেখি? বললো, মধুসূদন দাদা দিয়েছে, মধুসূদন দাদার ভার। তো এইখানে যে গল্পটা হলো, কৌশিক আমাকে বলছিল যে এটা কি সেই মধুসূদনের ভার হয়ে গেল, যে যেটা আমি এত খরচ করে যাচ্ছি তারপরেও সেই টাকাটা থেকে যাচ্ছে। এর পিছনে একটা সায়েন্স রয়েছে, এর পিছনে কোনো গল্প নেই। সেই সায়েন্সটা এবার আমি বলছি। একটা কথাকে মনে রাখতে হবে যে আমি যখনই একটা ফান্ড তৈরি হচ্ছে, এই ফান্ডের মধ্যে সেই ছোটবেলার গল্পটা পড়েছিল মনে হয়, বালতির মধ্যে দুটো ফুটো আছে, একটা ফুটো দিয়ে জল ঢুকছে আর একটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এইবারে সেই অনুযায়ী যদি তোমার জলের বেরিয়ে যাওয়ার পরিমাণটা বেশি হয় তাহলে খুব চটপট বালতিটা ফাঁকা হয়ে যাবে। আর যদি জল ঢোকার পরিমাণটা বেশি হয় তাহলে সেই বালতিটা কিন্তু উপচে উঠে বাইরে থেকে উপচে পড়ে যাবে। তাহলে বোঝা গেল সহজ ব্যাপারটা। এইখানে সেই কনসেপ্টটা কাজে লাগানো হয়েছে। এটা হচ্ছে SWP, অর্থাৎ তুমি যতই তুলে নাও একটা নির্দিষ্ট অবশ্যই আয় পর্যন্ত, তুমি ততই কিন্তু দেখবে যে সেই টাকাটা পড়ে থাকছে এবং তার থেকে বাড়ছে, আরো বাড়ছে, বেড়ে উঠছে। অর্থাৎ যেখানে দাঁড়িয়ে এই 50,000 টাকা করে কৌশিক তুলে নেবে, তুলে তুলে প্রায় 1,80,00,000 টাকা খেয়ে ফেলেছে, তারপরেও দেখা গেল 1 কোটি টাকার উপর পড়ে রইল 1,26,00,000 টাকা। এটা কি করে সম্ভব? কি এটা কি অবাস্তব না বাস্তব? তো সেই ঘটনাটাই ঘটলো এইখানে। এবং সেখানে বক্তব্যটা নিয়ে কৌশিককে যখন বলা হলো, তখন কৌশিক বলল যে তাহলে তো দুর্দান্ত ব্যাপার, এটা তো ভাবাই যায়নি। তাহলে আমি যেসব কাজগুলো ছোটবেলায় ভেবেছিলাম বা যেগুলো অবদমিত ছিল, যে আমি ছবি আঁকতে ভালোবাসি বা আমি এর ধরনের ক্রিয়েটিভ কাজ, সেগুলো নিয়ে আমি ব্যস্ত থাকতে পারবো আর নিশ্চিন্ত জীবন কাটাতে পারবো। একদমই তাই বন্ধুরা, সেই কাজটাই কিন্তু এখানে হচ্ছে। তাহলে এটা বোঝা গেল যে সত্যি ঘটনা সম্ভব এবং এটা করা যায়। এটা কিন্তু গল্প নয়, এরা একাধিক মানুষকে কৌশিকের মতো করে দিয়েছি। এমন এমন রয়েছে, একজন এসেছিল, সে এসে বলেছে আমি জমি রয়েছে ওনার, সেই জমিতে উনি বলছে যে এখন রেখে লাভ নেই, জমিটা বিক্রি করে দেবো, থোকে টাকা পাবো। তাহলে সেই থোকে টাকাটা আমি কিভাবে রাখবো? এমন আমার তো কোনো সরকারি জায়গায় চাকরি করি না বা কোনো চাকরি নেই যে মাসে মাসে আমি একটা বড় টাকা পাবো। তো এরকম ব্যবস্থা কিছু করা যায় পেনশনের মতো? সেখানেও একই উত্তর ছিল SWP। তাহলে একটা জিনিস বোঝা গেল, তোমার বয়স যদি 20 থেকে 30-এর মধ্যে হয় তাহলে SIP করছো, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, প্রতি মাসে মাসে টাকা রেখে যাচ্ছ, যেটা কিন্তু কখনো কোনোদিনও কিন্তু ভুলচুক হবে না। প্রতি মাসেই জমা হয়ে যাচ্ছে, জমা হয়ে জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর একটা দ্বিতীয় রাস্তা, সেটা হচ্ছে যখন তোমার হাতে বড় টাকা চলে এলো, রিটায়ার্ড সময় চলে এলো, কিংবা তুমি একটা এমন কথা ভাবছো যে এই কোনো জায়গা থেকে সমস্ত কিছু বিক্রি করে একটা থোক টাকা এলো, যে টাকাটা আমি রেখে দেবো এবং যেটা এখন এর পরে তো বয়স বাড়ছে, তখন আর সম্ভব না কাজ করা, তখন সে টাকা দিয়ে আমার সংসার চলবে এবং তারপরে টাকা পড়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে যদি করা যায়, সেখানে কিন্তু SWP ব্যাপার। তাহলে SIP SWP দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। এরপরে প্রশ্ন আসছে এটা কতটা সেফ, সেটাও খুব ইন্টারেস্টিং জায়গা। দেখো, এটা যদি স্টক মার্কেট রিলেটেড ব্যাপার, সুতরাং মার্কেট রিস্ক থাকবেই। সুতরাং এই টাকার মধ্যে কম বেশি হতে পারি এবং এমনও হতে পারে যে অনেকটা কমে যেতে পারে, কিন্তু লং রানে যেহেতু 20 বছর 25 বছর রাখা, সেক্ষেত্রে দেখা গেছে সব ক্ষেত্রেই কিন্তু লাভ থাকে, লস হয় না। এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গার কথা বলবো, সেটা হচ্ছে এর পরে প্রশ্ন যেটা ছিল, সেটা হচ্ছে অনেকে এটা বলছে যে এমন ঘটনা কি ঘটতে পারে যে SWP করলাম, মাসে মাসে টাকা পাবো, হঠাৎ করে দেখা গেল কিছুই পেলাম না, পুরো টাকা চলে গেল। ইউটিউবে বেশ কিছু ভিডিও রয়েছে যেখানে এই ধরনের কথা বলা হচ্ছে যে আলটিমেটলি ওদের বক্তব্য রয়েছে যে কোনো বছরে 10%, কোনো বছরে -12%, কোনো বছরে -8%, কোনো বছরে 18%, কোনো বছরে -20% যদি এভাবে আসে তাহলে তো লস, তাহলে তো আলটিমেটলি অনেক আগেই শেষ হয়ে যাবে। এবং শুধু তাই না, যে টাকাটা রাখা হয়েছে মাসে মাসে নেবো বলে, সেটাও তো শেষ হয়ে যেতে পারে। প্রশ্ন সেটা না। যদি নিফটি, যার মধ্যে এতগুলো স্টক রয়েছে, তার একটা ইন্ডেক্স দেখো, দেখবে অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 17% তোমাকে দিয়েই যাচ্ছে এবং কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছে তোমাকে। বোঝা গেল। দ্বিতীয়ত, যেখানে অন্য ফান্ডের ক্ষেত্রে রিস্ক বেশি থাকে, এখানে এমন সব ফান্ডগুলো আমি বলবো যার মধ্যে রিস্ক কিন্তু অনেক কম। দুটোকে মার্জ করা এমন করা হয়েছে যে ডেপ্ট ফান্ড আর ইকুইটি ফান্ডকে মার্জ করে দেওয়া হয়েছে, মানে আলটিমেটলি রিস্কটা কিন্তু অনেক কমে যাচ্ছে। ফলে অন্যান্য ক্ষেত্রে মার্কেট যদি পড়েও যায়, এই ধরনের ফান্ডের ক্ষেত্রে কিন্তু মার্কেট পড়বে না। বোঝা গেল। এবার আসা যাক, তাহলে এই ধরনের ব্যাপারগুলো মিথ এবং শুধুমাত্র কিছু ভিউ পাওয়ার জন্য
মানুষের চিন্তা ভাবনা এরকম, রেটগুলো মাইনাস, নেগেটিভ নেগেটিভ বলে। লং রান দেখো, লং রানে কোনোদিনই ডাউন ট্রেন্ড নয়, সব সময়তেই আপ ট্রেন্ড, এবং এটাই সত্যি। সুতরাং যদি এটা আপ ট্রেন্ড হয়, তোমারও কিন্তু ইনভেস্টমেন্ট এমন আপ ট্রেন্ড হয়ে যাবে, কখনো ডাউন ট্রেন্ড হবে না। বোঝা গেল? এইবারে আসছি কৌশিকের গুরুত্বপূর্ণ প্রশ্নতে। কৌশিক ব্যাপারটাকে আমি একটু কনজারভেটিভ ওয়েতেও চিন্তা ভাবনা করছি। কনজারভেটিভ ওয়েতে চিন্তা ভাবনা করে কি কি হতে পারে প্রবাবিলিটি গুলো একটা একটা করে দেখছি। যেমন প্রথম ঘটনাটা বলবো, কৌশিক তো না হয় 1 কোটি টাকা মতো ছিল, কিন্তু এমন যদি কোনো পার্সন থাকে যার ক্ষেত্রে সেটা মাত্র 50 লক্ষ টাকা রয়েছে, 1 কোটি টাকা নেই, সেক্ষেত্রে সে কি পারবে না করতে? অবশ্যই পারবে। সেক্ষেত্রে তার অ্যামাউন্টটা কি দাঁড়াতে পারে, কি হতে পারে, সেগুলো নিয়ে একটুখানি জানতে হবে। যদি সেক্ষেত্রে সে মাসে মাসে 25,000 টাকা করে তোলে, প্রতি মাসেই সে 25,000 টাকা করে তুলছে, ওয়ান টাইম একবারে সেই টাকাটা দিয়ে দিয়েছে, 25,000 টাকা তুলছে, একটা ফান্ডের মধ্যে ডিটেলসটা পড়ে রয়েছে। এইবারে এখান থেকে তৃতীয় ব্যাপার যেটা সেটা দেখছি, আগামী একইভাবে অর্থাৎ 30 বছর ধরে সে কিন্তু তুলে চলেছে, একইভাবে টাকা তুলে যাচ্ছে। মাত্র আমরা যদি 11% ধরে চলি, 11% কম করবো এরপরে, তা সেক্ষেত্রেও কিন্তু ও চলে যাওয়ার পরেও, কৌশিক যদি 50 লাখ টাকাও রাখতো, তাও যদি চলে যেত, তারপরেও কিন্তু বিশাল একটা সংখ্যা রেখে যেত সঙ্গে করে, 6 crore-এরও বেশি, 6.34 crores কিন্তু রেখে যেত। অবাস্তব না, একদম ক্যালকুলেটিভ ওয়েতে, এবং মিনিমাম 11% ধরে এগিয়েছি সেক্ষেত্রে। বোঝা গেছে? এবার আসবো সেকেন্ড আরেকটা ঘটনার দিকে, সেটা নেক্সট ঘটনা। সেখানে যদি আরেকটা ঘটনা ঘটি, সেটা হচ্ছে যদি এই একই রাখছি, কিন্তু টাকাটাকে যদি আমি ডবল করে দিই, অর্থাৎ 25-এর জায়গায় যদি 50,000 করে তোলা হয়, তাহলে পর কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে কিচ্ছু থাকবে না, অর্থাৎ পুরোটাই শেষ হয়ে যাবে। বোঝা গেছে? এবারে দেখো একটা জিনিসের দিকে, যে সেটা হচ্ছে 25,000 টাকা করে গুণ 12 মাস গুণ 30 বছর যদি দেখি, মোটামুটি 90 লাখের মতো সে কিন্তু খেয়ে ফেলেছে। তারপরেও তার কাছে কিন্তু 6 crore-এর মতো পড়ে থাকছে, কত বিশাল একটা অ্যামাউন্ট পড়ে থাকছে। ইনফ্লেশনকে যদি যোগ করি, তাহলে 3.44 মতো মোটামুটি কিন্তু থেকে যাচ্ছে তার কাছে। তাহলে এই ধরনের কনসেপ্টটা বোঝা গেল। এবারে আসবো আরো অনেকগুলো কনসেপ্টের মধ্যে একটা একটা করে কনজারভেটিভ হইতে। যেমন যদি আমি কৌশিকের কথাতে আসি, সেক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু 50,000টা কোনো ব্যাপার না, ও 1 crore জমা করেছে, ও যদি 50,000 করে যদি তুলে নেয় প্রতি মাসে মাসে, তারপরেও কিন্তু দেখতে পাবো আমরা অ্যাপ্রক্সিমেট 11% রেটই আমি ধরে নিচ্ছি, এবং সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ও 30 বছর ধরে পাওয়ার পরে, তারপরে জায়গার যেটা পড়ে থাকছে, সেখানেও কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট 1.26 crore থেকে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এটা একটা জিনিস বোঝা গেল। এবারে আসবো আরেকটা অপশনের ক্ষেত্রে, সেটাও আরো কনজারভেটিভ হইতে আসছি, সেখানেও দেখো সেটাও বেশ ইন্টারেস্টিং। সেটা হচ্ছে একইভাবে আমি যদি এরকম ভাবে রাখি যে 50 লাখ কেউ রেখে দিল, এবং তারপরে এখানে কনজারভেটিভ ওয়েতে রাখছি অনলি 7%, জাস্ট 7, মানে এর থেকে ডাউন কোনো মতো হতে পারে। যেখানে নিফটি বা আমি যদি ডেপ্ট ইকুইটি ফান্ডও দেখি, যেগুলো আমি এরপরে বলবো সেগুলো এর থেকে অনেক বেশি, 7ও ধরে নিই, তাতেও কিন্তু যদি আমি দেখি অ্যাপ্রক্সিমেট প্রতি মাসে মাসে কিছু পড়ে থাকবে না, কিন্তু প্রতি মাসে মাসে নিয়ে যাওয়া যায় 35,300 টাকা করে কিন্তু প্রতি মাসে মাসে ও নিয়ে যেতে পারে। তারপরেও 56 লাখ কিন্তু পড়ে থাকবে ওর কাছে। এতটা কনজারভেটিভ 7% ধরে নিচ্ছি। তারপরে বোঝা যাচ্ছে কি, সব থেকে মিনিমাম আমি ধরে নিচ্ছি মাত্র 7%, ব্যাংকের এফডির একদম কাছাকাছি চলে আসছে সেই রকম জায়গা থেকে, তাতেও কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট বেশি রয়ে যাচ্ছে। এবং এই অবস্থা যদি 35,300 টাকা করে কেউ খরচ করে, তাহলে 25 বছর ধরে খরচ করে, সেক্ষেত্রেও কিন্তু অ্যামাউন্ট প্রায় 1.06 crore কিন্তু খেয়ে ফেলেছে, কনজিউম করে দিয়েছে। তারপরেও কিন্তু এটা দেখা যাচ্ছে। এবার আসছে আরেকটা জায়গার কথা, সেখানে অ্যামাউন্টটা দেখো, সেখানে অ্যামাউন্টটা আমি রাখছি কত, 1 crore-এর ক্ষেত্রে রাখছি। বেশ, সেকেন্ড আমি কি রাখছি, একইভাবে যদি আমি এইখানেও রেখে দিই, মাসে মাসে 70,000 টাকা করে কেউ তুলে নিয়ে যাচ্ছে। এই যে 70,000 ধরে নিচ্ছি, এটাকে অন অ্যান অ্যাভারেজ ধরছি, ইনফ্লেশনটাকে ধরে নিয়ে কাজ করছি ম্যাক্স টু ম্যাক্স। সেক্ষেত্রে কি থাকবে, সেক্ষেত্রে আমি 7% রেট ধরে নিচ্ছি, এবং সেখানে যদি দেখে নিই তারপরেও কিন্তু থেকে যাচ্ছে 1.12 crores। বোঝা গেছে? এবং কনজামশন হচ্ছে এই 70 করে যদি তুলে নেয় কেউ, তাহলে 2.12 crore মতো কিন্তু কনজামশন হয়ে যাচ্ছে। তাহলে এতগুলো এক্সাম্পল দিয়ে
একটা জায়গায় আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে এইটা কি প্রসেসে কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। এছাড়া আরেকটা কথা অনেকে বলে যে আমি ওয়ান টাইম রেখে দেবো, একবারে রেখে দেবো 50 লক্ষ টাকা, সেক্ষেত্রে আমাকে 10 বছরের জন্য মাত্র রাখবো, সেখানে আমার কি পেতে পারি? একটা মিউচুয়াল ফান্ডে যদি রেখে দিই, সেক্ষেত্রেও তোমার কিন্তু 50 লাখ যদি তুমি রেখে দিচ্ছ, 18% অন অ্যান অ্যাভারেজ ধরে নিচ্ছি, এবং মাত্র 10 ইয়ারের জন্য কেউ রেখে দেয়, তাহলে পর কিন্তু 2.61 crore সে পেয়ে যাচ্ছে। তাহলে এই এতগুলো জিনিস ওকে বোঝানো হলো বা তোমাদেরকে দেখালাম। এর মধ্যে থেকে সব থেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কৌশিকের প্রবলেম সলভ। কৌশিক এখন এইভাবে এগোতে পারছে। তাহলে তোমরা যারা রয়েছে, যদি যারা এই প্রশ্ন রয়েছে যে এরকম ব্যবস্থা করা যায় কি, তো তার উত্তর হচ্ছে একদমই এরকম করা যায়। এবং যে মানুষটা চাকরি করছে না বা এমন মানুষটা ব্যবসা নিয়ে রয়েছে, ব্যবসা ঘাটতি রয়ে গেছে, টাকাগুলোকে নিয়ে একটা ফিক্সড করে নিল, একটা অংশ রেখে দিল লিকুইড ভাবে, বাকিটার উপরে পুরো কাজটা করলো। যে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে এবার আসবো, সেটা হচ্ছে শেষ অংশ, অর্থাৎ এরকম সত্যি কোনো ফান্ড আছে কিনা, বা থাকলে সেসব ফান্ডে মোটামুটি রিটার্ন প্রথম দিন থেকে কত, 1 বছর 2 বছরে বেশি কম হতে পারে, 5 বছরে বিরাট দেখাতে পারে, কিন্তু প্রথম দিন থেকে আজ পর্যন্ত সেসব ফান্ড কিরকম দিয়ে আসছে। এখানে যে ফান্ডের কথা প্রথম আমি বলবো, যেটা দেখে মনে হচ্ছে খুব বিউটিফুল রয়েছে, সেখানে আমি বলবো ফার্স্ট যে ফান্ডটার কথা, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ডটা কিন্তু যদি আমরা রিটার্ন দেখি, খুব সুন্দর রিটার্ন দিয়ে গেছে, এবং অ্যাপ্রক্সিমেট প্রথম থেকে দেখি 18.09% কিন্তু আমাদেরকে রিটার্ন দিয়ে যাচ্ছে। বোঝা গেল, এটা যথেষ্ট ভালো এবং মোস্ট পাওয়ারফুল। সেকেন্ড ওয়ান যদি বলি, এইচডিএফসিরই আর একটা ফান্ডের কথা আমি বলতে পারি, এইচডিএফসি হাইব্রিড ইকুইটি ফান্ড। এটা হচ্ছে হাইব্রিড ইকুইটি ফান্ড। এই হাইব্রিড বলি বা ব্যালেন্স অ্যাডভান্টেজ বলি, এরা কিন্তু ইকুইটি ডেপ্ট দুটো মিলিয়ে কম্বাইন করা, রিস্কটা কমিয়ে দেয়, ফলে রেটটাও কিন্তু ইন্টারেস্ট রেটটাও কম। তো এর ক্ষেত্রে মোটামুটি আমি যদি লং দেখে নিই, 5 বছরের 17%, আর প্রথম দিন থেকে আজ পর্যন্ত যদি দেখি 15% মতো কিন্তু দিয়ে এসছে। তৃতীয় জায়গায় চলে যাব, সেটাও কিন্তু একটা সুন্দর কোম্পানির কথা বলবো। কোম্পানির নাম হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল তো ঠিক আছে, এও কিন্তু ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড মানে এই ধরনের গুলোতে কিন্তু আমরা দেখতে পাবো এখানেও কিন্তু 15% কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়ে যাচ্ছে আমাদেরকে। বোঝা গেল। 4 নম্বর যেটা আমি মনে করি, কোয়ান্টের যে রয়েছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। এই যে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড রয়েছে, এরও রিটার্ন তুমি যদি 1 বছর দেখো নেগেটিভ, 3 বছরে অল্প কিছু, কিন্তু প্রথম থেকে যদি দেখে যাও মোটামুটি এ কিন্তু ওই 14%-এর কাছাকাছি, 14 to 15%-এর কাছাকাছি কিন্তু এই রিটার্ন দিয়ে যাচ্ছে আমাদেরকে। এবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, এই ফান্ডগুলো ছাড়া, এইগুলো মানে কোনো রেকমেন্ডেশন নয়, কোনো মতে বলার ব্যাপার নয়, এগুলো জাস্ট ফর এক্সাম্পল দেওয়া। যে নেবে সে অবশ্য নিজে যাচাই করে তবেই সে মিউচুয়াল ফান্ডটা নেবে। বোঝা গেল এটা। এবারে আসা যাক ইন্টারেস্টিং জায়গায়, যে সবসময় এই যে রিটায়ারমেন্টের একটা ইন্টারেস্টিং রুলস রয়েছে। রুলসটা জেনে আজকের এই ভিডিওটা কিন্তু আমরা শেষ করতে চলেছি। প্রতিটা জিনিসকে কিন্তু শেখার রয়েছে। আমি এই রুলসটাকে নাম দিচ্ছি 4% রুল। এই যে 4% রুলের কথা বলছি, অর্থাৎ তোমার লামসাম টাকা যদি যা থাকবে, তোমার লামসাম যে পরিমাণ টাকা নিয়ে তুমি, এর মনে করো 1 crore এখানে রয়েছে, তো এর যদি আমি 4% করি, তাহলে আমার কাছে কত দাঁড়ায়? 2, 3, 4, 5, তাহলে 4% যদি করি দাঁড়াচ্ছে 4 lakhs, অর্থাৎ মোটামুটি মাসে 33,300 টাকা করে কিন্তু তুমি তুলে যেতে পারবে। এটা হচ্ছে 4% রুল। অর্থাৎ সারা জীবন ধরে, আগামী 30 বছর ধরে তুমি 33,000 টাকা করে যদি মাসে মাসে তুলে নিয়ে যাও, শেষ পর্যন্ত কোম্পানি কিন্তু তুমি এই টাকাটা তোলার মতো ক্ষমতা, মানে 4% রুল। তার মানে 4% রুল আমাদেরকে দেখাচ্ছে যে তুমি ম্যাক্সিমাম কত টাকা করে আগামী 30 বছর ধরে তুলে যেতে পারো। গেলে তোমার কিন্তু এসডব্লিউপি যেখানে মোটামুটি কনজারভেটিভ 8% রেখে দিচ্ছি, তাতে তুমি এই লাভটা পেয়ে যেতে পারবে। বোঝা গেছে এটা? আজকের মতো শেষ হচ্ছে।